তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তোমরা প্রশ্ন করবে কোন বিষয়ে সমস্যা হয়। আর যে পাঠটা আজকে করা হলো এই পাঠটা তোমরা কিন্তু বাসায় আরেকটু মনোযোগ সহকারে করবে, ঠিক আছে? তো তো আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে তোমরা সবাই লিখ করতে পারো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আমি আর কি বলা আর তো তুই দেখি হ্যাঁ ওই রুমে দেখলাম এইখানে কি করে বলছেন ওই রুমে আমি ক্লাস করে হ্যাঁ এটা কৃষি ম্যাডাম ক্লাস। হ্যালো হ্যালো সাদিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা সবাই ভালো আছো সবাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানজিম রে সৌদ ভালো আছো? জি স্যার, ভালো আছেন? হাত দিয়ে সব ঢাকা রাখলাম, দেখবো কি? ক্লাস নাকি বাবা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিথিলা, যাক ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি তো নাকি? আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয়িতা, সবাই সুস্থ আছো তো, ভালো আছো তো নাকি? আচ্ছা, আমি একটু ক্লাস শুরু করি নাকি? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করে আমরা ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করি। তো শীতের আগমন বার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে বগুড়া ওয়াইএমসিএ পাবলিক কিচেন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, গত দিনে বা অর্থাৎ গত বৃহস্পতিবারের দিনে আমি তোমাদের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? 11তম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। কিছু একটি বিষয়, তার কিছু অংশ বাকি আছে, আজকে ইনশাআল্লাহ আমরা সেটা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আলোচনায় প্রথমেই তোমাদের একটু বলে নেই, একটু সারসংক্ষেপ আমরা আলোচনা করি। আমি তোমাদের পরে একটু কথোপকথন করব। হ্যাঁ, যে আমরা পড়েছিলাম যে জাতীয় সম্পদের ধারণা, জাতীয় সম্পদ কি, জাতীয় সম্পদ কাকে বলে, সম্পদের কয়টি বৈশিষ্ট্য থাকতে হয়, তাই না? সম্পদকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়েছে এবং কোন কোন সম্পদ কার কার অন্তর্ভুক্ত, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আর একটা আলোচনা করেছিলাম যে জাতীয় সম্পদের উৎস কয়টি ও কি কি, তাই না? এগুলো আমরা একটু পরে ডিসকাস করব। আজকে আমরা একটু ক্লাসটা ইনশাআল্লাহ আগে শেষ করে নেই। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ। এই যে আমরা এতক্ষণ ধরে, গতকাল দুদিন ধরে আমরা যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলতে গিয়ে অনেকগুলো বিষয় আমরা জেনেছি, অনেক সম্পদ সম্পর্কে আমরা জেনেছি, তাই না? এই সম্পদগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, অপচয়টা রোধ করতে পারি, সেই বিষয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আসো যে জাতীয় সম্পদের আমরা বলেছিলাম যে জাতীয় সম্পদের উৎস হলো দুইটি, একটা হলো প্রকৃতি প্রদত্ত, প্রকৃতি থেকে আমরা যেগুলো পাই, ন্যাচারাল যেগুলা, আর মানব সৃষ্ট মানে কি, মানুষের সৃষ্ট যে সম্পদগুলো রয়েছে, তাই না? এই সম্পদগুলো, এই জাতীয় সম্পদগুলো আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি, হ্যাঁ, সেই কথাগুলো এখানে আলোচনা করতেছে। প্রথমে বলি যে সংরক্ষণের অর্থ কি। তোমাদের প্রশ্ন কিন্তু থাকতে পারে যে সংরক্ষণের অর্থ কি, তোমাদের ক মার্কের প্রশ্ন বা নৈবিত্তিক থাকতে পারে। এক কথায় তোমরা অ্যান্সার দিবা যে সংরক্ষণের অর্থই হচ্ছে যে রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান। তাহলে কি বুঝলাম? সংরক্ষণের অর্থই হচ্ছে রক্ষণাবেক্ষণ বা তত্ত্বাবধান। আমরা জানি একটা দেশের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ ও সমষ্টিগত সম্পদ একত্রে যে সম্পদ আমরা পাই তাকেই বলা হচ্ছে জাতীয় সম্পদ। এটা সংজ্ঞার ভিতরে কিন্তু আমরা বলেছি যে ব্যক্তিগত এবং সমষ্টিগত যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো একত্র করলে যে সম্পদটা আমরা পাবো তাকে বলা হচ্ছে এই জাতীয় সম্পদ। সমষ্টিগত সম্পদের মধ্যে সকল জনগণ সম্মিলিতভাবে যেসব সম্পদের মালিক সেগুলো এবং রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক ও উৎপাদিত সম্পদ অন্তর্ভুক্ত। তোমরা কি বুঝতে পারতেছ? মিথিলা, বইটা সবাই কাছে নিবা। জি স্যার। সমস্যা হচ্ছে বাবা তোমাদের? না।
আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে সমষ্টিগত সম্পদের মধ্যে সকল জনগণ সম্মিলিতভাবে যে সব সম্পদের মালিক এবং সেগুলো এবং রাষ্ট্রের মালিকানাধীন সকল প্রাকৃতিক এবং উৎপাদিত সম্পদ যেগুলো আছে সবগুলো এর অন্তর্ভুক্ত। তাই জাতীয় সম্পদ সংরক্ষণ বলতে ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদ উভয়েরই সংরক্ষণ বোঝায়। অল্প কথা কিন্তু এখানে শেষ করছে। তাহলে আমরা জাতীয় সম্পদ সংরক্ষণ করতে বলতে বোঝাচ্ছে ব্যক্তিগত এবং আল্লাহ তাহলে ব্যক্তিগত যে সম্পদগুলো রয়েছে, আমরা সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম এটা আমার, এটা আমার, এটা আমার বাবার, এই যে আমার দ্বারা যে প্রশ্নগুলো করা হয় এগুলোকে বলা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। আবার কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে এটা একান্তই আমার ব্যক্তিগত সম্পদ, আমার মেধা, কর্মদক্ষতা, কর্মপটুতা বা আমার সৃজনশীলতা যে কাজগুলো আমরা করি এগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত সম্পত্তি। এই ব্যক্তিগত এবং সমষ্টিগত সম্পত্তি দুটো অ্যাড করার ফলে যে সম্পত্তিটা আমরা পাই এই সম্পত্তিটাকে বলা হচ্ছে জাতীয় সম্পত্তি। তোমার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন আসো ব্যক্তিগত সম্পদ সংরক্ষণ। ও তাই এখানে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ করা হয় প্রকারান্তরে কিন্তু আমরা কিন্তু জাতীয় সম্পদটি সংরক্ষণ করলাম। যেমন ধরো আমার কাছে একটা গাড়ি আছে, আমার ব্যক্তি মালিকানাধীন, কথা বুঝছো? এই গাড়িটা আমার গাড়ি, এটা আমার একটা 100 কোটি টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছি, এই গাড়িটা আমার। এটা যদি আমি নষ্ট হয় তাহলে আমার টাকা একদিকে নষ্ট হবে ফেলে রাখলে, অন্যদিকে দেশের টাকাও কিন্তু নষ্ট হবে। সেই জন্য বলতেছে যে ওই গাড়িটা যদি আমরা রক্ষণাবেক্ষণ করি, আমার কাছে 5 ভরি স্বর্ণ আছে, এটা যে আমার সম্পত্তি কিন্তু ওটা কিন্তু আবার সমষ্টিগত জাতীয় সম্পত্তি। কেননা তুমি কিন্তু নিজে নিজে তৈরি করতে পারো নি, তুমি এটা কোথাও না কোথাও কিনতে হয়েছে। তুমি যদি ওই সম্পত্তিটাকে রক্ষা করো বা আমরা যদি নিজস্ব সম্পত্তিগুলো রক্ষা করি তাহলে আমাদের জাতীয় সম্পদ কিন্তু রক্ষা করা হয়। অনুরূপভাবে বলা হচ্ছে যে সমষ্টিগত সম্পদ, যেমন পার্কের কথা বলা হয়েছে, পার্ক আমরা ওখানে 10 মিলে সবাই মিলে ওখানে মানে আমাদের বিশ্রাম নেই, ওখানে শিশুদের নিয়ে যায় আড্ডা দিই, কিংবা ওখানে ব্যায়ামগার রয়েছে, অনেক কিছু রয়েছে, তাই না? এই সম্পত্তিগুলো আমাদের সমষ্টিগত সম্পদ। আচ্ছা, এই সম্পদগুলো শুধু আমরা একা ভোগ করি না, সমাজের সমস্ত মানুষ সম্মিলিতভাবে ভোগ করে থাকে। কাজে এই সম্পদ যদি আমি নিজ ব্যক্তি উদ্যোগে যদি আমি কোনো একটা ভালো কাজও যদি করি তাহলে যেটা আমার উপকার হবে, সমাজের উপকার হবে, অন্যরূপভাবে আমাদের জাতীয় সম্পদটাও কিন্তু রক্ষা হবে, তাই হবে না? আচ্ছা, এখানে বলে তোমাদের একটা সংরক্ষণের একটা সংজ্ঞা দিয়েছে, আর একটা সংজ্ঞা দিয়েছে কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা ও তার তত্ত্বাবধান করাকে সংরক্ষণ বলে। এই প্রশ্ন আমি তোমাদের বিগত 4-5 বছরের প্রশ্নগুলো ঘেটে দেখেছি, এখান থেকে এই প্রশ্নটা তোমাদের প্রায় সব পরীক্ষায় তোমাদের এখানে দিয়েছে। কথা বুঝতে পারছো? সব পরীক্ষা দিয়ে প্রশ্নটা দিয়েছে। সংরক্ষণ কি বা কাকে বলে একটু বলতে কাকে বলে, ক এবং খ দুটোতেই কিন্তু থাকে। খ থাকলে একটু বড় করে দিতে হবে এবং ক থাকলে পরে একটু ছোট করে দিতে হবে। এই লাইনটা তোমরা এই লাইনটা অবশ্যই মুখস্থ করে নিবা যে কোনো বস্তু, দ্রব্য, প্রতিষ্ঠান, সম্পত্তি বিশেষ যত্ন সহকারে রক্ষা করা এবং তার তত্ত্বাবধান করাকে বলা হচ্ছে সংরক্ষণ। ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ যেমন অর্থ সম্পদ, ভূসম্পত্তি, স্বর্ণ, রৌপ্য, অলংকার, আসবাবপত্র, নিজস্ব কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদি নিজ স্বার্থেই বিশেষ যত্নের সাথে রক্ষণাবেক্ষণ করে। আমি যে কথাগুলো বললাম, আমরা ব্যক্তিগত যে সম্পত্তিগুলো রয়েছে এর যে আমরা কি করি, জান, প্রাণ, মন সবকিছু উজাড় করে দিয়ে যাতে টিকে থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, এই জন্য কি করি, চেষ্টা করি এবং সেটাকে আগলিয়ে রাখি, নাকি বলো আইমান? তারপরে আসো, আচ্ছা শুধু তাই নয়, সে এগুলোর উন্নয়ন করতে ও বৃদ্ধি করতেও তৎপর থাকে। এই যে বললাম আমার একটা গাড়ি আছে, আমার আরেকটা গাড়ি কিভাবে হবে, আমার একটা ভালো মোবাইল ফোন আছে, কিভাবে ওর চাইতে ভালো একটি মোবাইল ফোন পাওয়া যাবে, আমার একটা ল্যাপটপ আছে, এই যে প্রতিযোগিতা, আমার 5 কোটি টাকা আছে, কিভাবে 10 কোটি টাকা করতে পারবো, এই যে প্রতিযোগিতা, এটার কথা এখানে বলতেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে কি করে, নিজস্ব সম্পদ বৃদ্ধি করতে থাকে। হ্যাঁ, এছাড়া প্রত্যেকে নিজস্ব সম্পদের অপচয় রোধ করতে এগুলোর তত্ত্বাবধান করে থাকে। এই জিনিসগুলো যাতে আমার নষ্ট না হয়, খারাপ না হয়, কেউ চুরি করে না নিয়ে যেতে পারে, এই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি। কোন সম্পদ কোথায় কি অবস্থা আছে তার খোঁজ খবর রাখা, সম্পদে কোনো রকম ক্ষতির কারণ ঘটলে তা রোধ
তা রোধ করা বা দূর করা, সম্পদ নষ্ট হলে যত সম্পদ তা পূরণ করার ব্যবস্থা নেওয়া সংরক্ষণ কাজের অন্তর্ভুক্ত। আমরা সবাই জানি এগুলা, তারপরে একটু পড়লাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এগুলা কিন্তু আসলে একটা সম্পদ সংরক্ষণের পূর্ব শর্ত। অর্থাৎ সোজা কথা বলে না যে 10 কথার এক কথা কি, সম্পদ আমার হোক আর জাতীয় হোক আর সমষ্টিগত হোক, এই সম্পদগুলো যেন কোন প্রকার নষ্ট না হয়, চুরি না হয়, ক্ষতি না হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। এটা হলো মূল কথা। তারপরে আছে যে ব্যক্তি সাধারণত তার নিজস্ব সম্পদ অযথা ব্যয় করে না বা অপচয় করে না। আমরা এটা সবাই জানি যে বলা হয় যে নিজের সম্পদ অনেক কিছুই বড়, তাই না? আমরা যখন ট্রেনে যাই, ট্রেনটা হলো জাতীয় সম্পদ, আবার সমষ্টিগত সম্পদও। আচ্ছা, আমি কিছুক্ষণ আগে পার্কের কথা বললাম, বিআরটিসি যে গাড়িগুলো আছে এগুলো আছে, এবং অন্যান্য যে বাসগুলো রয়েছে, এই বাসগুলো দিয়ে হাজার হাজার লোক প্রতিদিন যাওয়া আসি করে। এগুলো যদি আমরা যদি দেখি যে নষ্ট হচ্ছে, খারাপ হচ্ছে, কিংবা রাস্তার পাশে একটা ল্যাম্প পোস্ট দাঁড়িয়ে আছে, অনেক দুষ্টু ছেলেবেলে সেগুলোতে ঢিল ছিল লাইট ভেঙে ফেলে, তাই না? কিংবা একটা জাতীয় পার্কের সাইডে একটা তোমার হলো রাস্তা আছে, রাস্তার পাশে একটা বাথরুম আছে, নোংরা করতেছে। এগুলো প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব যে কি করা, এগুলোকে আমাদের সংরক্ষণ করা। আমরা, তোমরা, আমাদের বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, অনেক মানুষ এখানে কিন্তু কি করে এগুলো ব্যবহার করে থাকে। আমরা চেষ্টা করব যাতে এই সম্পদগুলো আমাদের কখনোই নষ্ট না হয়। প্রয়োজনে অতিরিক্ত ব্যয় না করার জন্য সে সর্বদা সতর্ক থাকে। অর্থাৎ ব্যক্তিগত সম্পদ যেমন আমাদের সংরক্ষণের চেষ্টা করি, আমরা অনুরূপভাবে সমষ্টিগত সম্পদগুলো চেষ্টা করবো। আর সেই ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদ যখন আমরা সংরক্ষণ করব, আমাদের কিন্তু সেটা জাতীয় সম্পদও সংরক্ষণ হয়ে যাবে। এরপরে আসো সমষ্টিগত সম্পদ, খ নম্বর একটু দেখো। তাহেরা একটু বলো তো দেখি, খ নম্বর কি বলতেছে? সমষ্টিগত সম্পদ সংরক্ষণ। তাহেরা, জি স্যার। বলো তো বাবা দেখি, তুমি একটু পড়ো, আমি একটু শুনি। রাস্তাঘাট, সেতু, হাসপাতাল, বিদ্যালয়, রাষ্ট্রীয় মালিকানাধীন যানবাহন, গাড়ি, ট্রেন, জাহাজ, বিমান ইত্যাদি ও কলকারখানা, সংস্থা ও প্রতিষ্ঠান, অফিস ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রাকৃতিক সম্পদ, ভূমি ও ভূমির পরিস্থিত এবং অভ্যন্তরীণ পরিস্থিত, হ্যাঁ। ভাগের সবই সমষ্টিগত সম্পদের অন্তর্ভুক্ত। রাষ্ট্র ও জনগণ সম্মিলিতভাবে এসব সম্পদের অধিকারী। জনগণ এগুলো ব্যবহার করে ও ভোগ করে। এগুলোর পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। তাই এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রতিটি নাগরিকেরই বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। এছাড়া সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানের যথাযথভাবে তার দায়িত্ব পালন করা আবশ্যক। আচ্ছা, এখানে বাংলাদেশের জাতীয় সম্পদের তোমাদের সিলেবাস এই পর্যন্তই আছে? ও না, আরেকটু আছে, হ্যাঁ আরেকটু আছে। আচ্ছা, আমি একটু বোঝাই এখন, শোনো। তাহিরা, এই যে বলা হচ্ছে আমাদের, দেখো আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা, তাই না? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমাদের যে প্রিন্সিপাল স্যার আছেন, উনি এতটাই কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল। দেখো উনি শুধু দেখবা যে কিছুক্ষণ পরপরই এসে আমাদের স্কুলের, আমাদের কলেজ বিল্ডিং, স্কুল বিল্ডিং, ক্যাম্পাস, যে যেখানে একটু যা সম্ভব হয় সব জায়গায় ঘুরে ঘুরে দেখেন। কথা বুঝতে পারছো? যে আমাদের এই প্রতিষ্ঠান, এটা কিন্তু ব্যক্তিগত প্রতিষ্ঠান, আবার সমষ্টিগত প্রতিষ্ঠান, আবার এটা জাতীয় একটা প্রতিষ্ঠান। কারণ এখানে বিভিন্ন জায়গার ছেলে মেয়ে এখানে পড়াশোনা করে। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো কি, আমাদের প্রিন্সিপাল স্যার কিন্তু যখনই সময় পান তখনই কি করেন, আমাদের ক্যাম্পাসের চতুর্দিকে রাউন্ড দেন, যাতে কোথায় কি কোনো সমস্যা আছে কিনা, কোনো কিছু ভেঙে পড়ে আছে কিনা, কোনো গাছপালা নষ্ট হচ্ছে কিনা, কোনো ছাগল ঢুকছে কিনা, কোনো ব্রেঞ্চ দরজা ভেঙে গেছে কিনা, লাইট টাইট ঠিক আছে কিনা। ওই স্যার কিন্তু আমাদের কিন্তু যথেষ্ট কি করে, এটাকে পরিদর্শন করে, এই যে রক্ষণাবেক্ষণ, তাই না? অনুরূপ ভাবে আমরা যে যেখানে আছি, যে যে পজিশনে আছে, যেমন ধরো আমাদের রেল স্টেশনের একজন স্টেশন মাস্টার থাকে, ওখানে বড় অফিসার থাকে, সিনিয়র জুনিয়র প্রকৌশলী অনেকেই থাকে। ওনাদের দায়িত্ব কি? ওনাদের দায়িত্ব যে আমাদের স্টেশনটা যাতে সবসময় ভালো থাকে। ওখানে বিভিন্ন প্রকার চোর, আড্ডা, বদমাইশ অনেকেই ওখানে কি করে, ওখানে যাতায়াত করে। হ্যাঁ, যে আমার এই প্রতিষ্ঠান, আমার এই এলাকার ভিতরে যাতে কোনো প্রকার নোংরামো না হয়, কোনো চুরি ছিনতাই না হয়, কোনো লাইট কেটে না যায়, কোনো প্রকার ঝগড়াঝাটি না হয়, এই যে রক্ষণাবেক্ষণ করার কিন্তু চেষ্টা করে থাকে। অনুরূপ ভাবে যদি তুমি একটা ভূমি অফিসে যাও, ভূমি অফিসের একজন প্রধান আছে,
মৎস্য অফিসে যাও, মৎস্য অফিসের একজন প্রধান আছে। যে যেখানেই থাকি না কেন আমাদের উচিত কি তার অবস্থান থেকে ওই এলাকাটুকু যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, সেই চেষ্টা করা। সেই কথাগুলো এখানে বলতেছে যে যে এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণে প্রতিটি নাগরিকেরই বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। তোমরা বুঝতে পারছো? যেমন তুমি একজন স্টুডেন্ট, তুমি সাপোজ তুমি কলেজ বাসে বা স্কুল বাসে যাওয়া আসি করো, এখন তোমাদের দায়িত্ব কি? আমাদের এখানে ড্রাইভার রয়েছেন, ওখানে হেল্পার রয়েছেন, আর আমরা তো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। কিন্তু গাড়িটা যখন রাস্তায় যায়, তোমরা যে গাড়িতে চলাফেরা করো, তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব হচ্ছে যে গাড়িতে ওঠা, ভালোভাবে বসা, সিটের কোনো কাপড় চোপড় না ছেঁড়া, সুন্দরভাবে বসা, কারোর সাথে দুষ্টমি ফাজলামো না করা, গাড়ির গ্লাস না ভাঙ্গা, বা এই ধরনের যে কাজ সংরক্ষণ, অর্থাৎ গাড়ির কোনো ক্ষতি না করা, এটা হলো তোমাদের দায়িত্ব, তাই নাকি? তো এই যে দায়িত্বগুলো, এইগুলো বলতেছে যে স্ব অবস্থান থেকে নিজ নিজ দায়িত্বগুলো পালন করা হচ্ছে সংরক্ষণ। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আফিয়া, একটু বলো তো দেখি, বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধের করণীয় কি কি? সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, তুমি 2টা পয়েন্ট একটু পড়ো তো আফিয়া দেখি। স্যার কি বলবো? বললাম যে বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধে করণীয়। আচ্ছা, এই যে 2টা পয়েন্ট দেওয়া আছে এখানে, কয়েকটা 2টা পয়েন্ট একটু তুমি পড়ো প্রথম থেকে, 2টা পয়েন্ট দেখি তোমারটা একটু শুনি। শুনতে পাচ্ছ? এই আদনান বলো তো। আদনান, নাকি? স্যার বলবো? হ্যাঁ বলো। জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যে চেষ্টা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিক লক্ষ্য রাখা। আমরা জানি যে সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস ভবন ইত্যাদি রক্ষণাবেক্ষণের জন্য নিরাপত্তা রক্ষী থাকে। এসব কোনো সময় অরক্ষিত দেখলে যথাযথ কর্তৃপক্ষকে জানানো, কেউ যেন এসব সম্পদের কোনো ক্ষতি সাধন না করে সে বিষয়ে সচেতন থাকা, এ ধরনের কোনো অপচেষ্টার বিষয়ে জানলে বা দেখলে যথাযথ ব্যক্তি বা কর্তৃপক্ষকে অবহিত করা। উদাহরণস্বরূপ বলা যায়, সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে গাছ কাটা, পশু পাখি শিকার করা ইত্যাদি জাতীয় সম্পদের ক্ষতি সাধন করা হিসেবে গণ্য হবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা প্রথমেই বুঝলাম কি, তোমাদের বলে রাখি, তোমাদের যে অ্যাসাইনমেন্টটা হবে, তোমরা এই যে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, বইয়ের সহযোগিতা নিয়ে তোমাদের নিজের যে মেধা, আরো এর সাথে যদি কোনো 2-1টা পয়েন্ট যদি তোমরা আরো বের করতে পারো, হ্যাঁ 2-1টা পয়েন্ট যদি বাড়িয়ে দিতে পারো, কিংবা এই পয়েন্টগুলোর সাথে যদি তুমি নিজের মেধাটাকে, সৃজনশীলতাকে কি করতে পারো, আরো সংমিশ্রণ ঘটিয়ে যদি লিখতে পারো, আলহামদুলিল্লাহ, ওটা সবচেয়ে ভালো হবে। হুবহু বইয়ের লাইনগুলো তোমরা ওইভাবে উঠে দিবা না, এর সাথে কিছু কাটসাট করে, অ্যাড করে, বিয়োগ করে, এরকম করে তোমরা অ্যাসাইনমেন্টগুলো লিখবা। বুঝতে পারছো? তাহলে বলতেছে যে সেতু, গুরুত্বপূর্ণ স্থাপনা, অফিস ভবন ইত্যাদির কারণে আমাদের নিরাপত্তা কর্মীরা থাকে, তাই না? এসব কোনো সময় অরক্ষিত দেখলে, হয়তো তুমি এক জায়গাতে যাচ্ছ, নিরাপত্তা কর্মী নাই, কোনো কারণে বাইরে গেছে, তুমি কি করবা? বা ওখানে কোনো ঝামেলা হয়েছে, তুমি তাকে খবর দেওয়া যে এখানে এই অবস্থাগুলো চলতেছে, এটা একটা আমার নিজের দায়িত্বে পালন করা। আর একটা কি বলতেছে যে কোনো ব্যক্তি কর্তৃপক্ষ অবহিত করা, যেমন এখানে বনাঞ্চলের কথা বলছে যে অবৈধভাবে গাছ কাটা। আমরা জানি যে আমাদের বাঙালি সুযোগ পেলে, মানে একটা গ্রামে একটা প্রবাদ বাক্য আছে যে মাল না পেলে আলকাতরা খায়, এরকম একটা প্রবাদ, যে সুযোগ পেলে তোমার গাছ সহ কেটে নিয়ে যাবে, এরকম একটা ভাব। তো এরকম কোথাও কোনো কিছু দেখলে তোমরা কিন্তু এটা ব্যাকওয়ার্ড সাইডে নিও না, বুঝছো? আমি তোমাদের বোঝানোর জন্য কথাগুলো বললাম, যে সুযোগ পেলে আমরা কি ওই গাছের গোড়া শুদ্ধ কিন্তু কেটে নিয়ে যাবো, এরকম একটা অবস্থা। তো এরকম কোনো গাছপালা কাটা ফালা দেখলে, কিংবা কোনো ভেঙে পড়া দেখলে, কোনো কেউ কিছু ক্ষতি করতেছে এরকম দেখলে, আমরা যথাযথ কর্তৃপক্ষকে সাথে আমরা কি করব? আমরা খবর দেবো যে ওখানে এই কনস্ট্রাকশন হচ্ছে, আপনারা একটু খোঁজ নেন। ঠিক আছে? তোমাদের আশেপাশে কিন্তু সরকার যথেষ্ট হাজার হাজার কোটি টাকা খরচ করেছে সামাজিক বনায়ন কিন্তু প্রতিষ্ঠা করতে, যাতে বাংলাদেশের যে
25% বনাঞ্চল থাকার কথা, বাট সেখানে আমাদের কিন্তু 15 বা 17% বনাঞ্চল রয়েছে। এটাকে উন্নীত করার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করেছে সামাজিক বনায়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য, তাই না? আমরা চেষ্টা করবো আমাদের আশেপাশে যদি এরকম কোনো সমস্যা হয় বা আমরা দেখি, আমরা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা এটা অবহিত করব। ঠিক আছে? আচ্ছা, এবার জয়িতা বলো তো, পরের 2টা পয়েন্ট বলো তো। জয়িতা, জয়িতা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, বলতেছি। কেউ যেন এসব সম্পদের স্যার 3 নাম্বার থেকে। হ্যাঁ, 3 নম্বর আর 4 নম্বরটা বলো। জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য সচেষ্ট থাকা। সমষ্টিগত বা জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন ও সচেষ্ট থাকা, যেমন রাষ্ট্রীয় সংস্থা কর্তৃক সরবরাহকৃত পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি অপ্রয়োজনে খরচ না করা এবং এগুলো ব্যবহারে মিতব্যয়ী হওয়া। এই যে দেখো, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় লিখছে, যেটা খেয়াল করো তোমরা সবাই, যে জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য সচেষ্ট হওয়া। আচ্ছা, আমাদের বলা হয় যদি গাছ না থাকে পৃথিবীতে কোনো প্রাণী থাকবে না, তাহলে সরকারের একার পক্ষে কি এই গাছগুলো লাগানো সম্ভব? কখনোই সম্ভব না। সরকার আমাদেরকে উদ্যোগ নিছে, আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমরা কি করব, যে যেখানে ফাঁকা জায়গাগুলো আছে আমরা বৃক্ষরোপণ করব। এটা কিন্তু একটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এরা কিন্তু তাছাড়া সুন্দর ধরিত্রী কিন্তু পাবে না, এরা সমস্যার সম্মুখীন হবে। আর একটা কথা এখানে বলছে, রাষ্ট্রীয় কিছু সম্পদ রয়েছে, যেমন পানির ব্যবস্থার কথা বলছে, বিদ্যুতের ব্যবস্থার কথা বলছে, গ্যাসের কথা বলছে। এখানে কিন্তু আমাদের মৌলিক 3টা বিষয়ের কথা বলছে। অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে যে রাস্তার ভিতর দিয়ে কিন্তু ড্রেন পাইপলাইন থাকে, পাইপলাইন ফেটে রাস্তা ফেটে কিন্তু উপর দিয়ে পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হাজার হাজার লিটার পানি নষ্ট হয়ে যাচ্ছে। এটা কি? একদিকে পানির অবস্থা ঘটতেছে, বিদ্যুতের অবস্থা ঘটতেছে, এবং আমাদের চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। কাজে এগুলো যদি আমরা দেখি, সেগুলো আমরা সরাসরি কর্তৃপক্ষকে খবর দেবো। আর একটা কথা বলতেছে গ্যাস। আমাদের কিন্তু একটা কালচার হয়ে গেছে জানো, যে রান্নাঘরে গ্যাসের লাইন, এই যে শীতকাল আসতেছে না, প্রায় প্রতিটি বাড়িতেই দেখা যাবে কি গ্যাসের লাইন চুলে মানে ছেড়ে দিয়ে কাপড় শুকাচ্ছে। আল্লাহ না করুক যদি কোনো কোনদিন এরকম দুর্ঘটনা ঘটে, পুরো বাড়ি কিন্তু পুরো শেষ হয়ে যাবে। আমরা অবশ্যই এগুলো থেকে দূরে থাকবো। যে গ্যাসের লাইন চালু করে দিয়ে নিচে গ্যাসের লাইন চলতেছে, গরম হচ্ছে ঘর, ওদিকে আমার কাপড় শুকাচ্ছে, এগুলো কিন্তু অপচয়। আর অপচয়কারীকে আল্লাহ পাকও পছন্দ করে না, শয়তানের ভাই বলা হয়েছে। আমরা কখনোই এই অপচয় করব না। আবার দেখা যাচ্ছে যে আমাদের বিদ্যুতের লাইন, আমাদের বাংলাদেশে কিন্তু বিদ্যুৎ ঘাটতি রয়েছে, তাই না? আমরা কি করি, আমরা এই যে শীতকালে পড়তেছে দেখো, অনেক জায়গাতে দেখবা র্যাকেট খেলতেছে, তাই না? কোর্ট ফেলে র্যাকেট খেলতেছে। এগুলো বিদ্যুৎ বিলটা কিন্তু তুমি আমি আমাদের পকেট থেকে কিন্তু এগুলো ভরাতে হয়। এগুলো কিন্তু ওরা বিদ্যুৎ বিল দেয় না, এগুলো চোরা লাইনের মাধ্যমে নিয়ে এরা খেলে, 3-4 মাস খেলে। তো এইগুলো যদি আমরা দেখি, তাহলে অবশ্যই আমরা কর্তৃপক্ষকে খবর দেবো, হ্যাঁ বাবা তোমরা আইনি প্রক্রিয়ায় বা সংস্থার কর্তৃক যে নিয়ম কানুন রয়েছে সেগুলো অনুযায়ী তোমরা লাইনটা নিয়ে তোমরা কাজ করো। তাহলে আমার ওই 10 টাকা বিল আমার ঘরে আসবে না, তোমার ঘরে আসবে না, তোমরা খেলবা, তোমরাই দিবা। তো এরকম যদি কোনো দুর্ঘটনা মানে কোনো কাজ আমরা দেখি, পানির লাইন বা গ্যাসের লাইন বা বিদ্যুতের লাইন, চোরা লাইন অনেক সময় দেখা যায়, এই লাইনগুলো দেখলে অবশ্যই আমরা কি করব, আমাদের যতটুকু সম্ভব হয় আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমরা নিউজটা পাস করে দেবো, যাতে তারা মানে যথাযথ ব্যবস্থাটা নিতে পারে। ঠিক আছে? শুভ বলো তো, সৌধ বলো তো, সৌধ পরবর্তী 3টে প্যারা বলো তো। সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিক সচেতন ও সচেষ্ট থাকলে জাতীয় সম্পদ সংরক্ষণ ও এগুলো অপচয় বোধ করা কঠিন নয়। নাগরিকের সচেতন করার জন্য গণমাধ্যমে তাদের করণীয় সম্পর্কে প্রচারে ব্যবস্থা গ্রহণ করা। সম্পদ সংরক্ষণ ও তত্ত্বাবধানের জন্য নির্ধারিত সংস্থার দায়িত্ব ও কর্তব্য সংস্থার দলিল সমূহ সুস্পষ্টভাবে বিবৃতি থাকে। সংস্থার কর্মকর্তা কর্মচারীবৃন্দের এসব দায়িত্ব যথাযথভাবে পালনে তৎপর থাকা এবং এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা। এখানে শেষে একটা লাইন বলছে, পৃথিবীর সব মানুষকে দিয়ে সব রকমের কাজ করা সম্ভব নয়, আমরা এটা সবাই জানি, তাই না? তোমার কাছে যে মেধা আছে, তোমাদের কাছে যে মেধা আছে, সেটা আমার কাছে নাও থাকতে পারে, আমার কাছে যে মেধা আছে তোমাদের কাছে নাও থাকতে পারে, তাই না? সবার কিন্তু একই মেধা থাকে না, কম বেশি, বা কারো কাছে আছে কারো কাছে নাই। এখানে নিচের লাইনটা দেখো, এসব দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা। এখন
এই যে আমাদের জনবলের কথা বলা হয়েছে, সংস্থাপন মন্ত্রণালয় থেকে যে জনবলটা নিয়োগ দেয়, এই নিয়োগ দেওয়া যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় অদক্ষ কিছু লোকজন আসে, আবার শিক্ষিত লোকজনও আসে, কিন্তু ট্রেনিং এর যে ব্যবস্থা কথা বলা হয়েছে, প্রশিক্ষণের যে ব্যবস্থার কথা বলা হয়েছে, এটা কিন্তু সবার থাকে না, তাই না? আমি 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 শিক্ষিত, আমি কি হয়েছি, আমি ডবল টাইটেল পাস করেছি, আমি এমএ পাস করেছি, আমি পাসের সার্টিফিকেট আছে, কিন্তু বাস্তব এবং কর্মমুখী জ্ঞানের শিক্ষা কিন্তু আমার ভিতরে নাও থাকতে পারে। সরকারকে কি করা উচিত, এগুলো যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে হ্যাঁ একটা প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে করে এগুলো কোনো অপচয় না ঘটে, হ্যাঁ, আবার নষ্ট না হয়। এই জন্য দেখবা যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সরকার কর্তৃক কিন্তু কি দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা দক্ষ হয়, কাজকর্ম করতে গিয়ে কোনো সমস্যার সৃষ্টি না হয়। তে সরকার থেকে যদি এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, তাহলে অটোমেটিক্যালি আমাদের অনেকগুলো সম্পদ অপচয় হাত থেকে রক্ষা পাবে। বুঝতে পারছো? এখন তোমাদের আমি একটু কথা বলি বাবা, তোমাদের এই যে আজকে দুটা পার্ট, অর্থাৎ জাতীয় সম্পদের ধারণা এবং জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয়, এখানে কারো তোমাদেরকে কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারো না, কারো কোনো সমস্যা হয়েছে, আমাকে একটু বলো তো দেখি, বলো। কার কোনো সমস্যা আছে কি? না স্যার। গুড, বাঘের বাচ্চা তোমরা, তাই না? আচ্ছা, তাহলে না মানুষের এই এমনি মজা করলাম। শোনো বাবা, তোমাদের আমি বিড়াল। হ্যাঁ বলো। কিছু না স্যার। আচ্ছা শোনো, তোমরা কি এর আগে অ্যাসাইনমেন্ট লিখছো তো না? কি স্যার? জি স্যার। এর আগে কোন কোন অ্যাসাইনমেন্ট তোমরা লিখছো? বাংলা, ইংরেজি, রসায়ন? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমার বলো। স্যার এবারে যে অ্যাসাইনমেন্ট নাম্বার ওটা কি 2 দিব? অ্যাসাইনমেন্ট নাম্বার 2? নির্ধারিত কাজ 2 লিখবো। আচ্ছা, তোমাদের আমি একটু ওই জন্য তোমাদের একটু বললাম যে নির্ধারিত কাজ। শোনো আমি বলি, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে অ্যাসাইনমেন্ট থাকবে, প্রত্যেকটা সাবজেক্টেরই। তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু সবসময় ভিন্ন ভিন্ন হবে, হবে না? খাতাগুলো ভিন্ন হবে, বুঝতে পারছো? আচ্ছা, আর এই অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে তোমরা এই যে দেখো, আমার বিজিএস এর অ্যাসাইনমেন্ট এই সপ্তাহে আছে অ্যাসাইনমেন্ট 1, তৃতীয় সপ্তাহে আছে অ্যাসাইনমেন্ট 2, আর ষষ্ঠ সপ্তাহে আছে অ্যাসাইনমেন্ট হলো 3। তোমরা আমার যে বিজিএস এর যে বিজিএস বাংলা, অঙ্ক, ইংরেজি যে যে লিখবা, যেমন ধরো আমার বিজিএস এর অ্যাসাইনমেন্ট নম্বর 1 হবে, এই সপ্তাহটা হবে 1, তারপরে তৃতীয় সপ্তাহটা হবে অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এবং ষষ্ঠ সপ্তাহে হবে অ্যাসাইনমেন্ট নাম্বার 3। এইভাবে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বারটা দিবা, আর মূল হেডিংটা যেভাবে আছে সুন্দর করে ওইভাবে তোমরা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তোমরা অবশ্যই খাতা তৈরি করছো। প্রথমে খাতা, আমি চাচ্ছি যে আমার বিজিএস এর যেন সবার যেন লেখাটা সুন্দর হয় এবং সিস্টেম যাতে ভালো হয়। বিজিএস এ কিন্তু অনেক কিছু বিষয় লিখতে হয়, বুঝছো? এই তোমার প্রথমে তো কভার পেজ থাকে, কভার পেজে সবগুলো ঘরটা সুন্দর করে পূরণ করবা, তার পরবর্তীতে পারলে একটা সাদা পেজ দেবা A4 সাইজের। আমরা জানি যে A4 সাইজের খাতাতে অ্যাসাইনমেন্ট। স্যার হ্যাঁ, শিরোনাম কি লিখবো? বিষয়বস্তু শিরোনাম। শিরোনাম তোমাদের দেওয়া, যেমন প্রথম অধ্যায় থেকে দেওয়া আছে পূর্ব বাংলার আন্দোলনের ভাষা, কি পূর্ব বাংলার কি দেওয়া আছে? জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলন। 7ই মার্চের ঐতিহাসিক গুরুত্ব একটা আছে না প্রথম অধ্যায় থেকে? প্রথম অধ্যায় থেকে দেবা ওখানে। না স্যার। হ্যাঁ আছে, আছে। তোমাদের 7ই মার্চের ভাষণের একটা গুরুত্বের কথা বলা হয়েছে প্রথম অ্যাসাইনমেন্টে। স্যার জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলন। তোমাদের মনে ভুল হচ্ছে রে। ওটা দ্বিতীয় অধ্যায়ে স্যার, 7ই মার্চের ভাষণ। দ্বিতীয় অধ্যায়? প্রথম অধ্যায় থেকে কি দিছে, কোনটা দিছে প্রশ্ন? জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের। আচ্ছা, যা হ্যাঁ হোক। স্যার, ওটা প্রথম অধ্যায় থেকে দিছে। আচ্ছা, যা হোক, তোমরা যেটা চাইছে এটাই সুন্দর করে লিখে দিবা, যাতে আমার
তোমার বারবার বলতেছি বাবা, লেখাটা কিন্তু সুন্দর হতে হবে এবং ধারা, তোমাদের এখানে 4টা বিষয় মূল্যায়ন করা হবে। একটা হচ্ছে তোমার লেখা প্রথমে ধরা হবে লেখার স্টাইল ঠিক আছে কিনা, সবাই অত বক্স বক্স করবা, খাতার চতুর্দিকে মার্জিন দিয়ে একটা বক্স করে নিবা, বক্স করে নিয়ে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লেখার যে তোমার ধারাবাহিকতা, সেটা যে কোনো সাবজেক্টই হোক, ধারাবাহিকতা একটার পর একটা। যেমন ধরো তুমি মুক্তিযুদ্ধের ঘটনা দিচ্ছ, সেখানে তুমি 16 ডিসেম্বর কথাটা প্রথমেই দিলা, তাহলে কি তোমার ধারাবাহিকতা ঠিক থাকলো? ঠিক থাকলো না। প্রথমে 26শে মার্চ থেকে শুরু হবে, এবার স্টেপ বাই তোমাকে লিখতে হবে ছাত্র শিক্ষক, এভাবে ধারাবাহিকতা ঠিক থাকবে, বানানগুলো ঠিক থাকবে এবং পয়েন্ট করে প্যারা করে লিখবা। ঠিক আছে, যা হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সময় শেষ। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।